ইসরায়েলে ব্যাপক হামলা হাউসিদের। এদিকে নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। জানিয়ে দিব ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযান। আরও থাকছে সিরিয়ায় ইসলামী টেস্টের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা। জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় উত্তর কোরিয়া। সর্বশেষে জানিয়ে দিব তীব্র শীতে ভুগছে গাজা, দীর্ঘ হচ্ছে শিশুদের মৃত্যুর সারি। ইসরায়েলে ব্যাপক হামলা হাউসিদের। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলি এবং মার্কিন লক্ষ্যবস্তুতে একের পর এক অভিযান চালিয়ে এবং এসব হামলার দায় স্বীকার করেছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার বলেছেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো ফিলিস্তিন টু হাইপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বেন গুয়েন আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া ইয়েমেনি বাহিনী জুলফিকার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত আল কুদসের দক্ষিণে একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। জুলফিকার ক্ষেপণাস্ত্র রাডার ফাঁকি দিতে সক্ষম এবং উচ্চমাত্রার ম্যানুভার করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কিলোমিটারেরও বেশি। সারি উল্লেখ করেছেন, প্রতিরোধমূলক এসব হামলা সফল এবং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এদিকে ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং ড্রোন ইউনিট মার্কিন নৌবাহিনীর ইউএস হ্যারি এভস ট্রুমার বিমান যুদ্ধজাহাজের বিরুদ্ধে বহুমুখী অভিযান চালিয়েছে। সারি জানান, এই হামলায় অসংখ্য কামিকাজে ড্রোনের পাশাপাশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন বাহিনী ইয়েমেনের বিরুদ্ধে একটি বড় বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে খবরে পাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি। চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাইওয়ানের সঙ্গে উত্তেজনা চললেও তিনি পূর্ণ মিলনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বছরের শেষ দিনে চীনের প্রেসিডেন্ট এমন বার্তা দেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে এনাদুল এজেন্সি খবর প্রকাশ করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ২০২৫ সালের নববর্ষের বার্তায় বলেছেন, কেউ তাইওয়ানের কাছে চীনের পূর্ণ মিলন ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালীর দুই পাশে আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না। তিনি আরো বলেছেন, মাতৃভূমির পূর্ণ মিলনের ঐতিহাসিক গতিতে কেউ আটকাতে পারবে না। তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় শির কাছ থেকে এমন মন্তব্য এসেছে। তাইওয়ানের নেতা ইউলিয়াম লাইচিংতে মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক দ্রুত খারাপ হচ্ছে। এই কয়েক মাসে বেনজিং দ্বীপটি অবরোধ সহ ৩টি বড় সামরিক মহড়া করেছে। অপরদিকে তাইওয়ান জরুরি মুহূর্তে প্রতিরোধের জন্য প্রস্তুতি বাড়াচ্ছে। তাইওয়ানও বিভিন্ন ধরনের সামরিক অনুশীলন করছে। এদিকে প্রণালীতে মার্কিন বাহিনীর উপস্থিতিও বেড়েছে। গত মাসে একটি মার্কিন গোয়েন্দা বিমান ঘাঁটির চক্কর দেয়। এ নিয়ে তাইওয়ান, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়ায়। অবশ্য ওই ঘটনা দেশে ৩টি সামরিক বাহিনীর বিবৃতি প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ বিবেচনা করে, অথচ তাইপে ১৯৭৯ সাল থেকে নিজেকে স্বাধীন দাবি করে তা বজায় রেখেছে। ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার কারণে বিষয়টি এখন মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর জন্য চীন বরাবরের মতো পশ্চিমা শক্তিকে দায়ী করে। ডোনাল্ড ট্রাম্প তাইপ নিয়ে নতুন সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত অঞ্চলে যুক্তরাষ্ট্রের অভিযান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, তাদের বাহিনী ইয়েমেনের হাউসি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সুনির্দিষ্টভাবে একাধিকবার অভিযান চালিয়েছে। এ নিয়ে এই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানে হাউসি নিয়ন্ত্রিত উপকূলীয় অঞ্চলগুলো ছাড়াও ইয়েমেনের রাজধানী সানায়ও আঘাত আনা হয়। হাউসির নির্দেশনা নিয়ন্ত্রণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলো এই আক্রমণ করে। এছাড়া যেসব স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ অন্যান্য যুদ্ধাস্ত্র নিয়ন্ত্রণ ও মজুদ রাখা হয়, সেগুলোকেও এই আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়, সেসব স্থাপনকে লক্ষ্য করে এবার আক্রমণ চালানো হয়। সেগুলো এবার আগে হাউসিদের তৎপরতার জন্য ব্যবহার করা হয়েছিল। যেমন লোহিত সাগর এবং এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, এই অভিযানগুলো ইরান সমর্থিত হাউসিদের আঞ্চলিক অংশীদারদের এই অঞ্চলে সামরিক ও বাণিজ্যিক যানগুলোকে হুমকির সম্মুখীন করার প্রচেষ্টাকে খুব খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ। হাউসের একজন মুখপাত্র ওই অভিযানকে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন ও ইসরায়েলের প্রতি নির্লজ্জ সমর্থন বলে অভিহিত করে।
হাউসিরা ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে এবং লোহিত ও এডেন উপসাগরে যানবাহনগুলো উপরে 1 বছরেরও বেশি সময় ধরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। হাউসিরা বলছে ইসরায়েল হামাস যুদ্ধ চলাকালে তাদের এই অভিযান ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করছে। সিরিয়ায় ইসলামী টেস্টের অবস্থান লক্ষ্য করে ফ্রান্সের বিমান হামলা। ফ্রান্স মঙ্গলবার বলেছে তারা সিরিয়া ইসলামী টেস্ট উগ্রবাদীদের অবস্থানের উপর বিমান হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানান রোববার এই হামলা চালানো হয়েছে, তবে সিরিয়ার ঠিক কোন কোন স্থানে এই হামলা চালানো হয়েছে নির্দিষ্ট করে বলেননি তিনি। 1 সপ্তাহ যুক্তরাষ্ট্র ইসলামী টেস্টের লক্ষ্যবস্তুর উপর বেশ কয়েক দফা হামলা চালানোর পর এলো এই ফরাসি পদক্ষেপ। সম্প্রতি বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। 2014 সালে ইসলামী টেস্টের উগ্রবাদীরা সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চলের সুবিধা অঞ্চল ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছিল। এই ঘটনায় আন্তর্জাতিক মহল নানা প্রতিক্রিয়া দেখিয়েছে। এর মধ্যে আছে এই সংগঠনকে পরাজিত করার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামাজিক জোট গঠন। এককালে দখল করা ভূখণ্ডের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ হারালেও এখনও সিরিয়ার উগ্রবাদীদের উপস্থিতি বজায় রেখেছে। পশ্চিমাদের সামরিক কর্মকাণ্ড এমন সময় এসেছে যখন আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন জেগেছে। যে বিদ্রোহী গোষ্ঠীগুলো দ্রুত গতিতে রাজধানীতে ঢুকে পড়ে আসাদ সরকারের পতন ও তার দেশ ত্যাগ নিশ্চিত করেছে, তারা সব বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করে আসাদের সিরিয়ায় সেনাবাহিনীকে যুক্ত করার বিষয়ে ঘোষণা দিয়েছে। সিরিয়ার নতুন কর্তৃপক্ষ মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মারুকুফ আবু সালাম ঘোষণা করেছে। আসাদের উৎখাত নেতৃত্বে দেওয়া হায়াত তেহরিয়ার শাম নামের গোষ্ঠীটিতে নেতৃত্ব পদে ছিলেন কাশরা। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেওয়া এক চিঠিতে তিনি এই ইচ্ছার কথা জানান। উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম KCNA-এর বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। চিঠিতে কিম জং উন পুতিন এবং রাশিয়ার সামরিক ও বেসামরিক জনগণের উদ্দেশ্যে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে বিদায়ী বছরে একাধিক উদ্যোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী তিনি। KCNA-এর প্রতিবেদনে বলা হয়েছে কিম 2025 সালকে একবিংশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন রুশ বাহিনী নব্য নাৎসিকে প্রতিহত করার বিজয় অর্জন করবে। 2024 সালের জুন মাসে কিম ও পুতিন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি চুক্তি অনুযায়ী 1 বছরের উপর সশস্ত্র আক্রমণ হলে তা পক্ষ সামরিক সহায়তা দিবে। চুক্তির পর ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটন ও সিউল দাবি এই যুদ্ধে সহস্রাধিক উত্তর কোরীয় সেনা আহত বা নিহত হয়েছে। তীব্র শীতে ভুগছে গাজা, দীর্ঘ হচ্ছে শিশুদের মৃত্যুর সারি। গাজায় 1 বছরের বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। ধ্বংস হয়ে গেছে প্রায় অধিকাংশ অবকাঠামো। বাসিন্দাদের মাথা গোজার ঠাঁই নেই বললেই চলে। অনেকেই ধ্বংসস্তূপের উপরে, কেউ আবার খোলা মাঠের নিচে তাঁবু খাটিয়ে করছে বসবাস। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে প্রতিনিয়ত দেখা দেয় নতুন আতঙ্ক। যখন তখন ছড়িয়ে পড়ে প্রাণঘাতী মহামারী। এ অবস্থায় উপত্যকাটিতে এবার নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হাড় কাঁপানো শীত, যার ফলে ভুগছে গাজা, দীর্ঘ হচ্ছে শিশুদের মৃত্যুর সারি। মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয়েছে গাজায় শীতের তীব্রতা এতটাই বেশি যে ঠান্ডায় জমে গিয়ে অঞ্চলটিতে 1 সপ্তাহে 6 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের মতে গত কয়েকদিনে গাজায় তীব্র ঠান্ডায় মৃত্যু হার বেড়েছে। গত প্রায় 15 মাস ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব হামলার প্রতিদিনই মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। এর উপর সেখানে জেগে বসেছে তীব্র শীত। হামলার পাশাপাশি শীতেও মারা যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। মৃত শিশুর বাবা ইয়াহিয়া আল বায়ান রয়টার্সকে জানিয়েছেন গাজা উপত্যকায় কেন্দ্রীয় অঞ্চলে একটি অস্থায়ী তাঁবুতে থাকতেন তারা। তাদের যমজ সন্তান জুমা ও আলী। গত কয়েকদিনের তীব্র শীত ও ভারী বৃষ্টিতে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি আরো বলেছেন গত রোববার স্ত্রী নুনা জুমাকে জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে উঠেছিল না। আমি জুমাকে তুলে দেখি সে সাদা হয়ে গেছে এবং বরফের মতো ঠান্ডা জমে গেছে। আমি আলীর কথা জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন ও উঠছে না। তখনই হাসপাতালে নেওয়া হয় তাদেরকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় মানবিক পরিস্থিতি আরও বিপর্যস্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান ও বোমা হামলায় 90% মানুষটিকে অত্যন্ত একবার বাস্তুচ্যুত হয়েছে। কিছু মানুষ বহুবার বাস্তুচ্যুত হয়েছে। গাজার তীব্র শীত বাস্তুচ্যুত এসব মানুষদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। এদিকে যুদ্ধ বন্ধের কোনো কথাই মানছে না ইসরায়েল।